বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বিহার। আর বিহারের সেই প্রাচীন ইউনিভার্সিটি, যা শুধু ভারত নয়, এই ইউনিভার্সিটির বিদ্যার আলো সারা পৃথিবী ব্যাপী ছড়িয়েছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়। আমরা আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানবো, দেখব। কিন্তু তার আগে বলবো, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আমরা যাই সেই প্রাচীন মগধ রাজ্য, যা বিহার বলে খ্যাত। বিহারের পাটনা স্টেশন থেকে মাত্র 95 কিলোমিটার দূরে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা আমরা দেখছি এখন, এটি প্রধানত বৌদ্ধ ধর্মের বিশ্ববিদ্যালয়। বৌদ্ধদের হিনজান এবং মহাযানের মধ্যে মহাযান ধর্মেরই প্রধান ধর্মকেন্দ্র, বিদ্যাকেন্দ্র ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আসলে এটি ছিল একটি বৌদ্ধ মঠ। আনুমানিক 815 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এই নালন্দায় কিছু মন্দির বা বিহার তৈরি করেন। সেই নালন্দাই এক সময় খ্যাতির চূড়ায় উঠে আসে। অবশ্য এই কুমারগুপ্ত যে সম্পূর্ণ কমপ্লিট করেছিল তা নয়, ধাপে ধাপে এটি কমপ্লিট হয়। সেই হিসাবে কিন্তু বলতে গেলে কুমারগুপ্তই এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আর এই নালন্দা শব্দের অর্থ যেখানে অবারিত জ্ঞান দান করা হয়। তাই বলাই যেতে পারে যে এই নাম আর এই ইউনিভার্সিটির যে যথেষ্ট যে নামটা এর সার্থক, সেটা আপনি অনায়াসে বলতে পারেন। জৈন ও বৌদ্ধ উভয় ধর্মের কাছেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় বিখ্যাত ছিল। জৈনরাও এখানে এসে পড়াশোনা করতে পারতেন। জৈন ধর্মের মহাবীর 14 বছর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে গেছেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয় এখন সম্পূর্ণ ধ্বংসাবশেষ হয়ে আছে। এখানে 14টা কক্ষ এখন পাওয়া গিয়েছে, মানে 14টা কক্ষ বলতে 14টা পার্ট। এই 14টা কক্ষে 14 রকমের বিষয় পড়ানো হতো। এবং স্বয়ং গৌতম বুদ্ধ এখানে বেশ কয়েকবার এসেছেন, কারণ গৌতম বুদ্ধের খুব পছন্দের জায়গা ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়, তাই উনি এখানে মাঝে মাঝেই আসতেন। আর বুদ্ধদেবের প্রধান শিষ্য সারিপুত এখানেই জন্মান, এই ইউনিভার্সিটিতেই জন্মান এবং এখানেই মারা যান। পরে এই সারিপুতের নাম অনুসারে মৌর্য সম্রাট অশোক একটি স্মৃতি এখানে বানান। এই স্মৃতি বা মঠটি এখানের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র। বর্তমানে সেখানে অবশ্য প্রবেশ করা নিষেধ আছে, কারণ এর ছাদে ওঠা বারণ আছে, ভেঙে পড়ে যাওয়ার চান্স আছে। তো তাহলে আমরা এবার ঢুকি যে এর ভেতরে কি কি আছে দেখতে। এবার আমরা যাচ্ছি যে একটা এই কক্ষের ভেতরে কিভাবে ছাত্ররা থাকতো বা কিভাবে শিক্ষাদান করতো, কোথায় খাওয়া দাওয়া করতো, সব জানতে। এই যে সবাই আমরা ঢুকছি, এখানে আমাদের আগে কিছু ছাত্ররা যারা স্কুল থেকে এসেছিল, তারা খুব উদ্গ্রীবভাবে সমস্ত কিছু দেখছিল এবং এখানে যে গাইড আছে তার কথা শুনছিল। আপনি যদি আমাদের ভিডিও দেখেন তাহলে আশা করি আপনার কোনো গাইডের দরকার পড়বে না। আর এই যে আমরা ভেতরে ঢুকছি, এইগুলো ছিল কক্ষের ভেতরের রাস্তা। এই রাস্তা দিয়ে দুই সাইডে রাস্তার দুই ধারে যে কক্ষগুলি ছিল, এই যে কক্ষ, এগুলোই ছিল শিক্ষার্থীদের থাকার জায়গা। এখানে তারা থাকতেন এবং এরই পাশে তারা শিক্ষা নেওয়ার জন্য যে স্থান, সেখানে কারণ হচ্ছে যে পড়াশোনা করতে যদি বাইরে গিয়ে থেকে এখানে আসতে হয়, তাহলে যে সময় লাগে সেই সময়টাও যাতে নষ্ট না হয়, সেই জন্য প্রতিটা কক্ষে আলাদা করে ছাত্ররা থাকতেন এবং এর বাইরে এসে পড়াশোনা করতেন। এবার আমরা চলেছি, দেখতেই পাচ্ছি যে চারিদিকে কক্ষ দিয়ে ঘেরা, এখানে সব ছাত্ররা অধ্যবসায় করতেন এবং এই রাস্তা দিয়ে বেরোলেই তারা সেখানে শিক্ষার যে জায়গা বা স্কুল, সেখানে পৌঁছাতে পারতেন। এবং যেটা বলছিলাম যে অশোকই এরপরে এই ইউনিভার্সিটিটা বেশি বিস্তার করেন। আর এখানে পড়ানো হতো ন্যায়শাস্ত্র, অর্থশাস্ত্র, অস্ত্রশাস্ত্র, দর্শন, ব্যাকরণ, চিকিৎসাবিদ্যা, বৈদ্যশাস্ত্র, স্থাপত্যবিদ্যা, শিল্পকলা ইত্যাদি। এই যে বললাম 14টা
ইউনিভার্সিটির পার্ট আছে, এই 14টা পার্টের মধ্যে এক একটা পার্টে এক একটা সাবজেক্ট পড়ানো হতো। আর এই যে উঁচু জায়গাগুলো আমরা দেখছি, এই যে প্ল্যাটফর্ম, উঁচু প্ল্যাটফর্ম যেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়েই শিক্ষকেরা তাদের লেকচার বলুন বা যে শিক্ষাদান বলুন সেটা দিতেন, এবং এই সামনের যে ফাঁকা জায়গা, এখানে ছাত্ররা বসে তার কথা শুনতেন এবং তাদের পুঁথিতে লিখে দিতেন। এবং এখানেই এমন ব্যবস্থা ছিল যে এখানে একটা ইদারারও ব্যবস্থা আছে, সেটা আমরা যেতে যেতে দেখাবো। যে এই ইদারার মধ্যে জল নিয়ে এখানে খাওয়া দাওয়া করতেন। আর যে এই যে পাথরটা দেখছি, বলা হয় এই পাথর থেকে একটি সূর্য থেকে সোজা আলো পড়ে এই পাথরের সামনে, এই যে সামনে জায়গাটা, একটি নাকি বুদ্ধদেবের মূর্তি রাখা ছিল, যেখানে সোজা বুদ্ধদেবের মূর্তিতেই গিয়ে সূর্যের আলো পড়তো। এবার আমরা এগিয়ে যাচ্ছি যে এই যে ওপরের যে জায়গাগুলো, এই যে ওপরের এই জায়গার পাশ দিয়ে যে ঘরগুলো আছে, এগুলোকে বলা হতো শস্যাগার, মানে এখানে খাবার রাখার জায়গা বা শস্য রাখার জায়গা ছিল। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা এই যে আমাদের বাপাসের যে জায়গাটা দেখছি, এটা হচ্ছে এখানের কোনো ছাদ বা কোনো ক্লাসের যে পড়ার জায়গা সেইখানে। আর এই যে দেখছি আমরা কুয়ো, এই ইদারা থেকে জল নিয়েই রান্না হতো। এবং মজার বিষয় যে ইদারাটা কিন্তু এই শিক্ষাকেন্দ্রের মধ্যেই থাকতো। এতে বোঝা যেতে পারে যে, আমার মনে হয় যে, যাতে কোনো ছাত্রের জল পিপাসা পেলে ওখান থেকেই খাওয়া দাওয়া করতে পারতো, মানে সময় বাঁচানোর একদম পারফেক্ট সিস্টেম ছিল এই ইউনিভার্সিটির মধ্যে। এবং এখানে যারা শিক্ষাদান করতেন তারা ছিলেন নাগার্জুন, আর্যদেব, বাসুবন্ধু, শিলভদ্র, ইন্দ্রগুপ্ত, এইরকম মহান লোকেরা এইখানে শিক্ষাদান করে গেছেন। এবং শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর থেকেও শিক্ষার্থীরা এখানে আসতো। আর এই যে গোল জায়গাগুলো দেখছেন বা এই যে লম্বা জায়গাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে কবরস্থান। এই লম্বা জায়গাগুলোতে কোনো টিচারের কবরস্থান, আর গোলগুলো হচ্ছে শিক্ষার্থীদের। এই গোলেরও আবার পার্ট আছে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা তার চেয়ে ছোট, কারণ যার যেরকম র্যাঙ্ক সেই অনুযায়ী এখানে কবর দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন সেগুলো। এবং যেটা বলছিলাম যে সারা পৃথিবী থেকে এখানে শিক্ষার্থীরা আসতো, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীনা পর্যটক হিউয়েন-সাং। হিউয়েন-সাং কিন্তু নালন্দায় আসেন, এবং শুধু তাই নয়, পরে এখানের আচার্য হিসেবেও নিযুক্ত হন। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ও কিন্তু মানে বহিরাগতদের আক্রমণ থেকে বাঁচতে পারেনি। পরে 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি যখন এই ভারতবর্ষ আক্রমণ করেন, এবং বিহারের যে, বিহার তো নয়, মগধের রাজধানী যখন আক্রমণ করেন, তখন এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে সবার আগে তিনি ধ্বংস করেন। কারণ শিক্ষা ব্যবস্থাকে এখনো যেরকম করা হয় যে ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়, তখনও তিনিও সেই জিনিসটাই করেছিলেন। এবং সবার আগে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা বড় লাইব্রেরি ছিল, তাকে আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়। পরে যদিও নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিজেরা রিকভারি করার চেষ্টা করেছিল, কিন্তু তা তো আর হয় না। একটা জিনিস ধ্বংস হয়ে গেলে সেটাকে আবার নতুন করে করা, সেটা সম্ভব হয়নি। হতো যদি অন্য কেউ আবার সাহায্য করতো, কিন্তু যেহেতু বখতিয়ার খলজি নিজেই চায়নি, নিজেই এটা ধ্বংস করতে চেয়েছিল, আর উনি যখন ক্ষমতায় ছিলেন, সেক্ষেত্রে আর এটা রিকভারি করা সম্ভব হয়নি। আর এই যে জায়গাগুলো দেখলাম, যে ওপরে টিন দেওয়া জায়গা, এগুলো বলা হয় যে এগুলো মন্দির, বা বুদ্ধদেবের মূর্তি থাকতো, বা এখানে বিষ্ণুরও মূর্তি পাওয়া গেছে। সেই এই যে ভগবানদের মূর্তি এখানে থাকতো। এই যে কালো কোষ্টি পাথরের যে গোল স্ট্যাচুগুলো আমরা দেখছি, এগুলোও কিন্তু কোনো শিক্ষার্থীদের সমাধি। আর এই যে ছোটোখাটো করে, ছোট বলুন বড় বলুন, এরকম বহু এই মন্দির এখানে আছে। মানে স্টুডেন্টরা এখানে ভগবানের প্রতি নিজেদের, সকালবেলা উঠে ভগবানের প্রতি নিজেদের শ্রদ্ধা অর্পণ করে তারা শিক্ষার স্থানে যেত। এবং কোনোভাবেই, যাতে আগেও বলেছি যে সময় নষ্ট না হয়, তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা এখানে থাকতো। এবং এর ভেতরেই এত ফাঁকা জায়গা আছে, এতে আপনি বুঝতেই পারবেন যে এর ভেতরে খেলাধুলার চর্চাও এখানে থাকতো, তাই জন্যই ভেতরটা এত ফাঁকা জায়গা আছে। এবং এর আরেকটা যেটা বৈশিষ্ট্য, যে এর দেওয়ালগুলো এত মোটা মোটা, এবং তার আমরা দেখেছি যে, আমরা এখানে যেহেতু আমরা খোঁজ খবর নিতে গেছিলাম, যে
দেওয়ালটা এত এত মোটা কেন, তার কারণ হচ্ছে যে বাইরের কোনো ঝঞ্ঝা, মানে শীত বলুন, গ্রীষ্ম বলুন, বর্ষা বলুন, তার কোনো অসুবিধা যাতে শিক্ষার্থীদের না হয়, সেই জন্যই এই দেওয়ালগুলোকে এত করে মোটা করে রাখা হয়েছে। তাই আর এই দেওয়ালে যে পাথর ব্যবহার করা হয়েছে তা তো এখন আর সেই পাথর নেই, কিন্তু এর ধরনের কিছু পাথর বর্তমানে রেখে দেওয়া হয়েছে, যাতে এই যে ভাঙা অংশ কিছু মেরামত করার কাজে ওনারা সেই পাথরই ব্যবহার করেন। পাথর তো নয়, এগুলো অ্যাকচুয়ালি ইট, সেই ইট ব্যবহার করেন, কিন্তু সেই আগের জায়গা তো আর রিকভারি করা সম্ভব হয় না। এবং বন্ধুরা, আমরা এখানকার যে স্টাফ, অবশ্যই বলবো যে এটা ভারত সরকারের স্টাফ, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সেই স্টাফেদের কাছে আমরা খবর নিচ্ছি যে এখনও যদি এখানে খনন কার্য চালানো যায় এবং ভবিষ্যতে চালানো হবে, তাহলে আরও বিস্তৃত ইউনিভার্সিটি এখানে পাওয়া যাবে, যার জন্য এর পেছনে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। সেই জায়গা কিন্তু কেউ বাড়ি করতে পারে না, এই কারণেই করতে পারে না যে ভবিষ্যতে এর খনন কার্য আরও চলবে, এই জন্য। আর এই যে দেওয়ালগুলো দেখছেন, এখানে কিন্তু কোনোটা মানে রান্নাঘর বা রসইশালা বা কোনোটা স্টুডেন্টদের থাকার জায়গা, এরকম সব আলাদা আলাদা ভাগ করা আছে। এবং আরও মজার বিষয় যে কোনো শিক্ষার্থীর সাথে কোনো যদি তার গার্জিয়ান বা তার বাড়ির লোক কেউ আসতো, সেই গার্জিয়ানদের থাকারও আলাদা জায়গা এখানে আছে। আর এখানে ঢুকতে গেলে আপনাকে 30 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। আর এই যে আমরা দেখছি যে এখানে এই মন্দিরটার ভেতরে, এখানে কিন্তু এখন বর্তমানে আর কিছুই নেই, শুধু মন্দির বলেই ওপরে এই টিনের চালা আর গেট দিয়ে রেখেছে। ভাববেন না যে ভেতরে মন্দির আছে, আমরা কিন্তু অনেকভাবে খুঁজে দেখেছি, ভেতরে কিন্তু একদম ধ্বংসাবশেষই আছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে এই যে দেওয়ালের গায়ে এখনও আমরা নোংরা করতে অভ্যস্ত, তাই দেওয়ালের গায়ে আমাদের সেই ইতিহাস, নিজেদের কথা লিখে রাখতে ভালোবাসি আর কি। নিজেরা আমরা ভারতীয়রা জিনিস নোংরা করতে তো ভালোই বাসি। আর এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখতে থাকি আর কি কি আছে, কিন্তু যা দেখার সেই একই রকম। চারিদিকে শুধু ওই 14টা পার্টের মধ্যে 14টারই শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে, আর কিছুই নেই। তবে এর বাইরে একটি বড় কালো বুদ্ধদেবের মূর্তি আছে। সেই মূর্তিটা এখানে এখনো আছে। বলা হয় যে এখানে যেখানে মাটি থেকে খনন করে পাওয়া গেছে ঠিক সেখানেই মূর্তিটা আছে। দেখছেন তো যে দেওয়ালের ভিতর কতটা ফাঁকা জায়গা আছে, আমরা 180 ডিগ্রি ক্যামেরা করে রেখে দেখিয়েছিলাম। আর এর ভেতরে যে কুয়ো আছে, সেই কুয়ো আমরা দেখবো। এই যে অনেকে পয়সা দিয়েছে, কেন দিয়েছে জানি না, নিজেদের সেই পূর্ব যে আত্মা, তাদের প্রতি যে পয়সা দিয়ে সন্তুষ্ট করা যায় জানতাম না। তবে বন্ধুরা, আজকে আমাদেরকে এখানেই বিদায় দিন। আরও নতুন করে অন্য কোনো ভিডিও নিয়ে আবার সামনে আসব। ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় দিন।